আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে আবারও নৌকার কাণ্ডারি আইভি, মনোনয়ন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে সরকার, বললেন মির্জা ফখরুল। স্বপ্রণোদিত জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে বিচারকদের প্রতি জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান। বেগম জিয়ার হাঁটু ও পেটের ব্যথা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সূচক নয়, বললেন তথ্যমন্ত্রী। বিএনপি একদিকে হাত পাতে অপরদিকে ভাঙচুর করে, মন্তব্য পরিকল্পনা মন্ত্রী। অধ্যাপক সেলিমের মৃত্যুর জেরে 13 ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। হল ছেড়েছেন শিক্ষার্থীরা, নতুন তদন্ত কমিটি হয়নি এখনো। বিশ্বের 31টি দেশে ছড়িয়েছে ওমিক্রন, মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ঝুঁকিতে বাংলাদেশ, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াত আইভি। এছাড়া টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের উপনির্বাচনে নৌকা মার্কা পেয়েছেন খান আহমেদ শুভ। শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডে মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন দেওয়া হয়। সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন পান বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া টাঙ্গাইল 7 আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান খান আহমেদ শুভ। এছাড়া পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর ও খুলনা বিভাগের প্রায় 70টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ র্যালি করেছেন সেলিনা হায়াত আইভির সমর্থকরা। দলের মনোনয়ন বোর্ডের ঘোষণার পর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা আনন্দ র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে গণমাধ্যম কর্মীদের নিজের প্রতিক্রিয়া জানান সেলিনা হায়াত আইভি। কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী এবং নারায়ণগঞ্জবাসীর প্রতি। আগামী 16 জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার আহ্বান জানান তিনি। আমার দলের নেতাকর্মী এবং আপাময় জনগণের প্রতি আস্থা রেখে আবার উনি নৌকা দিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জবাসী যেভাবে আমাকে পাশে থেকে পরপর 3বার নির্বাচিত করেছেন, এইবারও ইনশাল্লাহ 16 জানুয়ারিতে আরেকটা বিজয় দিবেন। আমার সকল কিছুর উৎস আমার জনগণ, আমার নারায়ণগঞ্জবাসী এবং আমার সিটিবাসী। আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না গেলে তাকে বাঁচানো যাবে না। সরকার তাকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে। সরকার দেশের অর্থনীতির ভিত নড়বড়ে করে দিয়েছে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। এতে বক্তারা উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে তাকে বিদেশ পাঠানোর দাবি জানান। তার ভালো মন্দ কিছু হলে আপনাদের দায়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ আজ বড় দুঃসময় পার করছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে সরকার। আমরা চাচ্ছি যে তাকে বিদেশে পাঠানোর সুযোগ দেন, তার চিকিৎসা করার সুযোগ দেন। এটা ন্যূনতম একটা দাবি। এটা কোনো দয়া নয়, মানবিকতা নয়, মানবিক ব্যাপার নয়। এটা একটা নাগরিকের অধিকার, মৌলিক অধিকার। আপনার সমস্ত বলতে দেশে বন্দী, কি আপনার সাজাপ্রাপ্ত দেশীয় নেত্রীকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে। সচেতন ভাবে, অত্যন্ত সচেতন ভাবে তাকে হত্যা করা হচ্ছে। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাতের ভোটে ক্ষমতায় গিয়ে সরকার দেশের অর্থনীতিকে নড়বড়ে করে দিয়েছে। জনগণ জেগে উঠতে শুরু করেছে এবং এই জেগে উঠবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। পদ্মা, মেঘনা, যমুনা অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তোমাদের তত্ত্বটাও বেরিয়ে থাকবে। আমাদের দায়িত্ব হচ্ছে প্রধান, আমাদের কাছে জেগে উঠতে হবে এবং এই দুরাত্মা, এই দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থেই আমাদেরকে একটা ন্যায়
সত্য সুন্দর গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দাবি মেনে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে বলে আশাবাদ জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আইনের দোহাই দিয়ে বেগম জিয়াকে হত্যা করতে চায় বিনা ভোটের সরকার। বরিশাল জেলা স্কুল মাঠের সমাবেশে তিনি কথা বলেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে কৃষক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক দল বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। পরে সংক্ষিপ্ত সমাবেশে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান বক্তারা। সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে সমাবেশ করে জেলা কৃষক দল। এতে বক্তারা বলেন, বেগম জিয়াকে ভয় পায় বলেই তাকে বিদেশ যেতে দিতে চায় না সরকার। এদিকে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বরিশাল জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। আপনি পুলিশি জোর দিয়ে, প্রাতিষ্ঠানিক জোর দিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। এই দেশের জনগণ আপনাকে পরিত্যাগ করেছে, আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনি যখন গ্রেপ্তার ছিলেন, কার মুখ থেকে প্রথম আপনার মুক্তির কথা উচ্চারণ হয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় আপনার মুক্তির দাবি তুলেছিলেন, তিনি বারবার আপনার মুক্তির কথা বলেছেন, আর আজকে তাকে আপনি মুক্তি দিচ্ছেন, আটকে রাখছেন। একই তার প্রতিদান, একটা অমানবিক প্রতিদান দিচ্ছেন আপনি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন। আর রবিবারের মধ্যে স্বপ্রণোদিত হয়ে বেগম খালেদা জিয়াকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন অংশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। এতে দলের সভাপতি ডক্টর কামাল হোসেন উপস্থিত না থাকলেও নেতাকর্মীদের উদ্দেশ্যে তার লেখা চিঠি পড়ে শোনান মোস্তফা মহসিন মন্টু। আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি গণফোরামের সকল নেতাকর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন। পরে একে একে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। সবার বক্তব্যে উঠে আসে দেশের নির্বাচন ব্যবস্থা, একদলীয় শাসন এবং বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার বিষয়। করজোরে আমার বোন শেখ হাসিনা, আমি জানি একসময় আমি এটা বললেই শুনতেন, আজকে হয়তো শুনতে পারেন, নাও শুনতে পারেন, কিন্তু আপনি এত মানবতা দেখিয়েছেন, আপনি আরো মানবতা দেখান। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিন, এবং আপনি এই মানবতার কথাগুলো যদি আপনি না বলতেন তাহলে আপনার আরো বেশি মানবতা হতো। এদেরকে বিদায় করার ঐক্য ছাড়া, সবাই বলতেছে আজকে বাংলাদেশে যে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এদের সরানো সম্ভব না। ঐক্য লাগবে। ডক্টর কামাল হোসেনের অভিনন্দন বাণীতে তাও তিনি ঐক্যের কথা বলেছেন। কাউন্সিলে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। অবৈধ আখ্যা দিয়ে সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর আহ্বান জানান তারা। জজ সাহেবদের বলি, আপনারা আজকে বলেন, আজকে তারা সুমোশন করতে পারেন, তাকে তার বেল দিতে পারে। আমি তো মামলা উদ্যোগের কথা বলি না, আমি কখনোই বলি না, মামলা হয়েছে হবে, কিন্তু ওনাদের বেলটা দেন। এই রোববারে সুমোশন করে ওনাকে বেল দিয়ে দেয়। যে কারণে যুদ্ধ করেছিলাম, যে কারণে স্বাধীন করেছিলাম, যে কারণে আশো আব্দুর পতাকা তুলেছিল, যে কারণে এই দেশের জনগণ বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বঙ্গবীর বানিয়েছিল, আজকে সেই দাবিতে আজকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা, খারাপ শব্দটা যে বের করেছিল সে কি জানতো খারাপ মানে কত খারাপ? এই যে সরকারটা, এটা খারাপ, কিন্তু কত খারাপ
খুবই খারাপ, একেবারেই খারাপ। তো না, ঠিক না, তবু মন ভরে না, এরা তার চাইতে খারাপ। এরা এতই খারাপ যে ওইটা বলা যায় না কত খারাপ হতে পারে। এই সরকারও যাবে, তার লক্ষণ বোঝা যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রী ছাত্রদের একটা করে মিছিল বেড়ায় আর পুরো সরকার কাঁপতে থাকে। বিএনপির সাথে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে সখ্যতা নিয়ে কাউন্সিলে প্রশ্ন তোলেন কেউ কেউ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মশাল মিছিল দেখলে জনগণ অগ্নিসংযোগের ভয়ে আতঙ্কিত হয়। বেগম জিয়ার হাঁটুর ব্যথা বা পেটের ব্যথা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সূচক নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি একদিকে হাত পাতে অপরদিকে ভাঙচুর করে। গতকাল দেখলাম রিজভী আহমেদ মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যমকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারা মনে করে বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে তাদের রাজনীতি সহজ হবে। বিএনপি যখন মশাল মিছিল বের করে তখন জনগণ এতে আতঙ্কিত হয়, আবার কিসে আগুন দেয়। কারণ তারা তো অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে, বাসে গাড়িতে মানুষের সম্পত্তিতে আগুন দেওয়ার রাজনীতি করে। তো আসলে বিএনপি নানা ধরনের ইস্যু খুঁজছে। তারা আশা করেছিল খালেদা জিয়ার এই ইস্যুতে তারা তাদের কর্মীদের ব্যাপকভাবে নামাতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে তাদের কর্মীরাও সেভাবে নামে নাই। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো খালেদা জিয়ার হাঁটুর ব্যথা কিংবা খালেদা জিয়ার পেটের অসুখ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর নয়। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর হচ্ছে এই যে করোনা মহামারী যেভাবে সামাল দিয়েছে, সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ইন্ডিকেটর। এদিকে কুমিল্লায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, নির্বাহী ক্ষমতারও সীমা আছে, অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই, তাই ভাঙচুরের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্বাহী ক্ষমতার সীমা আছে, অসীম ক্ষমতা শেখ হাসিনার নাই। সংবিধান দিয়ে এই যে উকিল ভাই আছেন আমাদের এখানে, সব কিছু বেড়া দেওয়া আছে। সুতরাং শেখ হাসিনা যতটুকু পেরেছে উনাকে দিয়েছে। কদিন আগে তারা রাস্তাঘাটে ভাঙচুর করে নাই, আক্রমণ করে নাই। তো একদিকে আপনি হাত পাতন সাহায্য, আবার ভাঙচুরও করবেন, এই দুই কাজ একসঙ্গে হয় না। শুক্রবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রলীগের হাতে লাঞ্ছনার পর অধ্যাপক সেলিমের মৃত্যুর জেরে 13ই ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষের নির্দেশে হল ছেড়েছেন শিক্ষার্থীরা, তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগের একটি গ্রুপ। সিন্ডিকেট বৈঠকে গঠন করা যায়নি নতুন তদন্ত কমিটিও। নিরাপত্তা বাড়ানো হয়েছে ক্যাম্পাসে। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। শুক্রবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দ্বিতীয় দিনের মতো বসে সিন্ডিকেট বৈঠক। বৃহস্পতিবার বিকেলে এ সভা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। বৈঠক শেষে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ রাখা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে সিদ্ধান্ত হয়নি নতুন তদন্ত কমিটি গঠনের বিষয়ে। এর আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে। 3/12/2021 হতে 13/12/2021 পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। অদ্য বিকাল 4 ঘটিকার মধ্যে আবাসিক ছাত্র ছাত্রীদের হল সমূহ ত্যাগ করার নির্দেশ প্রদান করা হবে। আমার কাছে কোনো লিখিত আসে না, আমি রেজিস্টার কোনো লিখিত আসে না, আমি এগুলি পাইনি। নোটিশ টানানোর আগেই হল ছাড়ে অনেক শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ কুয়েটের 4টি গেটে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙে গেট খুলে দেয় পুলিশ। বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে। এভাবে যদি আমাদের ডিলে হতে থাকে, আলটিমেটলি লসটা সব দিক দিয়ে আমাদের সাধারণ ছাত্রদের। তদন্তের স্বার্থে যদি একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে যদি হলটা খোলা রাখা যেত, তাহলে আমাদের পক্ষে সবার জন্য ভালো হতো। যে সমস্যাটা হয়েছে তার ফলাফল হিসাবে আমরা কোনোভাবেই মনে করতে পারি না যে আমাদের একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে ল্যাব এবং হল ভ্যাকেন্ট এরকম পর্যন্ত আসার দরকার আছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত মানতে রাজি নয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় আমাদের প্রায় 1.5 বছর বন্ধ, তার বেশি বন্ধ। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা, এদের 1 মাস পরে পরীক্ষা, এদের একাডেমিক কার্যক্রম আরও পিছিয়ে গেল। এই কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে এই ডিসিশন আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো? একজন শিক্ষকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনৈতিক প্রতিহিংসার সৃষ্টি করছে একটা চক্র, এই প্রতিহিংসার বলি তো আলটিমেটলি আমরা স্টুডেন্টরাই হচ্ছি দিন শেষে। মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের অশোভন আচরণের পর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয় শিক্ষক ডক্টর সেলিম হোসেনের।
এ ঘটনায় থমথমে অবস্থা কুয়েট ক্যাম্পাসে। দায়ীদের স্থায়ী বহিষ্কারের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এদিকে নিরাপদ সড়ক সহ বেশ কয়েকটি দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় অবস্থান নিয়ে সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বেলা 11:30টার দিকে রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা রামপুরা ব্রিজে অবস্থান নেয়। তবে যান চলাচল স্বাভাবিক ছিল। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। 10 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। এদিকে সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত রামপুরা সড়কে লাল কার্ড ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার কর্মসূচি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন অন্তত 30 বার এর ধরন বদলেছে। অন্য ধরনগুলোর চেয়ে দ্রুত ছড়াতে সক্ষম ওমিক্রন ভয়ও ছড়াচ্ছে বেশি। অন্যগুলোর মতো মারাত্মক প্রাণঘাতী কিনা তা প্রমাণিত না হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা বাংলাদেশেও এসে পড়তে পারে করোনার এ ধরনটি। তাই স্বাস্থ্যবিধিগুলো আরও কঠোরভাবে প্রতিপালনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশ্বের 30টিরও বেশি দেশে ছড়িয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আলফা, বিটা, গামা ও ডেল্টার চেয়ে 3 গুণ দ্রুত গতিতে ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ধরনটি। এখন পর্যন্ত 30 বার ধরন বদলানো ওমিক্রন আলাদা করে ভাবার সময়ই দেয়নি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে এখনও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে ওমিক্রনের গতি প্রকৃতি জানতে। তবে করোনার এই ধরনে কেউ আক্রান্ত হলে তার লক্ষণ উপসর্গ একই থাকবে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রনটা নিয়ে সিরিয়াসনেসটা যতটা হয়েছে, যেহেতু এটা 30 বার মিউটেশন হয়েছে, এটা একটা নতুন ভ্যারিয়েন্ট, কি সমস্যা সৃষ্টি করতে পারে আসলে বা কি ঝুঁকি সৃষ্টি করতে পারে, এইটা কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটা বিবেচনার বিষয়। যেটা ডেল্টার বিষয়ে কিছুটা বোঝা গিয়েছিল যে বয়স যাদের একটু কম, প্রৌঢ়, তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। ওমিক্রনের বিষয়ে এই তথ্য আসতে আমাদের সময় লাগবে, কারণ সংক্রমিত হওয়ার 3 সপ্তাহ পরে গড়ে একজন রোগী যদি খারাপ অবস্থা হয় তাদের আইসিইউতে বা ভেন্টিলেশনে যেতে হয়। গুরুতর অসুস্থ করার ক্ষমতা আগের চাইতেও বেশি মারাত্মক নাও হয়ে থাকে। সংক্রমণ যদি বাড়ে এবং মৃত্যুর হার যদি একই থাকে তাহলে কিন্তু আনুপাতিক হারে মৃত্যুর সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশের কম বেশি 21% মানুষ করোনা টিকার ডাবল ডোজ নিতে পেরেছে। করোনার যে কোনো ধরনই ঝুঁকি তৈরি করতে পারে টিকা কার্যক্রমের বাইরে থাকা বিশাল জনগোষ্ঠীকে। ভারতে শনাক্ত হওয়ায় বাংলাদেশেও ওমিক্রন আসার আশঙ্কা বিশেষজ্ঞদের। দক্ষিণ আফ্রিকা, ভারত সহ শনাক্ত হওয়া দেশগুলো থেকে ফেরা ব্যক্তিদের কোয়ারেন্টিন কঠোরভাবে নিশ্চিতের পরামর্শ তাদের। এখন বাংলাদেশে আমরা জানি যে করোনা এখনো আমাদের দেশে আছে এবং সেই করোনাটাই আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সাবধানতা এবং কার্যক্রমগুলি না নেই তাহলে কিন্তু সেইটাই ঝুঁকি হতে পারে। আর এটা তো নতুন, এখনো বাংলাদেশে আসেনি। আমরা আশঙ্কা করছি আসতে পারে, কারণ আমাদের পাশের দেশে এসেছে। এই বিষয়ে আমাদেরকে অবশ্যই সাবধান হওয়া দরকার। মাত্র সংক্রমণ শুরু হয়েছে, সংক্রমিত হওয়ার পরিপূর্ণ আশঙ্কা আছে। বাংলাদেশ সহ সারা বিশ্ব আমরা বেশ আগেভাগেই জানতে পেরেছি, কাজে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আমাদের যে করণীয়গুলো কি সেগুলো আমরা সবাই জানি। এই করণীয়গুলো সবাই মিলেমিশে আমরা করব। বিশেষজ্ঞরা বলছেন টিকা নিলেও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনায় আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে মৃতের সংখ্যা। একদিনে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 27,989 জন। 24 ঘন্টায় 17,387টি নমুনা পরীক্ষা করে নতুন করোনা শনাক্ত হয়েছে 243 জনের। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 15,77,070 জন। নতুন সুস্থ 225 জন সহ মোট সুস্থের সংখ্যা 15,41,886 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.40, সুস্থতার হার 97.77 এবং মৃত্যুর হার 1.77। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন ঢাকা বিভাগের, 1 জন খুলনা বিভাগের। আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। কেজিতে 1 থেকে 1.5 টাকা বেড়ে নাজির সর্বোচ্চ 78 টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে সর্বোচ্চ 66 টাকায়। দাম বাড়ায় পরিবহন খরচ ও আমদানি বন্ধের অজুহাত বিক্রেতাদের। শীতের সবজি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও মানতে নারাজ ক্রেতারা। আমদানি বাড়ায় গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে মাছের। গেল কয়েক সপ্তাহ ধরেই বাড়তি সব ধরনের চালের দাম।
এ সপ্তাহেও বেড়েছে আরেক দফা। 1 থেকে 1.5 টাকা বেড়েছে নাজির, মিনিকেট, আটা সহ সব ধরনের চালের দাম। ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বাড়তি এবং আমদানি বন্ধ হওয়ায় মোকাম থেকে বেশি দামে কেনার অজুহাত তাদের। এক তো জ্বালানি তেলের দাম বাড়ছে, যার কারণে আপনার ট্রান্সপোর্টেশন খরচ বাড়ার পর চালের দাম বেড়ে গেছে। দ্বিতীয় কথা, আমি যখন আড়তদারের সাথে কথা বললাম, ওনারা বলতেছে ইন্ডিয়ান চাল এখন ঢুকতেছে না। জ্বালানি তেলের দামের সাপেক্ষে যতটুকু বাড়া উচিত আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি বেড়েছে। কারণ 25 কেজি চালের বস্তা আমি গত মাসে জানিয়েছি, তার থেকে প্রায় 50 টাকা বেশি। বাজারে পুরোদমে চলে এসেছে শীতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ সহ সব ধরনের সবজির কদরও বেড়েছে। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় দাম কমেছে এসব সবজির, তবে মৌসুমের তুলনায় বাড়তি দামের অভিযোগ ক্রেতাদের। একটা বাঁধাকপি 1 মাস আগে কিনেছি 40 টাকা দিয়ে, আজকেও 40 টাকা। এটা আমাদের জন্য খুব দুঃখের এবং হতাশার। একটা লাউ এরা 70-80 টাকা বিক্রি করতেছে, এটা তো 30-40 টাকা হওয়া উচিত ছিল শীতের সময়। দেশি টমেটো অনেক দাম এখনো। সিম আগে ছিল 80 টাকা 70 টাকা কেজি, এখন সিম 40 টাকা 50 টাকা কেজি। আগে শসা ছিল 80 টাকা কেজি 100 টাকা কেজি, এখন শসা 50 টাকা 60 টাকা কেজি। মাছের বাজারে সব ধরনের মাছের আমদানি বেড়েছে বলে জানান বিক্রেতারা, তবে দাম না কমার অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় কেজিতে 150 টাকা কমে ইলিশ বিক্রি হচ্ছে 1150 টাকায়। মাছ মাংস কিনা আর মাছ কাবাড়ি বাজার কইরা চালের বস্তা পরে বাকি নিছি। একটা কিনতে যাবো, আরটা না কেনা যাবে না, জায়গা মানে খাওয়াই বন্ধ করে দিতে হবে অবস্থা। দাম আগের চেয়ে এখন একটু কম আছে, এমন 50 থেকে 100 টাকা কম আছে। ঊর্ধ্বমুখী মুরগির বাজারে দাম কমেছে ব্রয়লারের, কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকায়। 20 টাকা বেড়ে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুতের উৎপাদন ব্যাপক হারে বাড়লেও সঞ্চালন নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার। পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি না হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা যায়নি এখনও। তাই চ্যালেঞ্জ মোকাবেলায় সঞ্চালন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে সরকার নতুন করে বেসরকারি খাতকে যুক্ত করতে চায়। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ ভবিষ্যতের জন্য ইতিবাচক হবে না। গেল 10 বছরে বিদ্যুতের উৎপাদন বেড়েছে কয়েক গুণ, সংযোগ পৌঁছে গেছে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুতের সেবা নিশ্চিত করতে পারছে না সরকার, কারণ মানসম্মত সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় সফলতা নেই। দেরি হলেও এবার উৎপাদন পরিকল্পনার সাথে সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বয় নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে বিদ্যুৎ বিভাগ। চলমান পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঞ্চালন ও বিতরণ কাঠামোর উন্নয়নে বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার চিন্তা সরকারের। সঞ্চালন প্রক্রিয়ায় আমাদের যে আমরা এই যে স্ট্রাগলটা করতেছি, আমি মনে করি যে প্রাইভেট সেক্টর আসলে আমাদের জন্য খারাপ হবে না, ভালোই হবে। সেই আঙ্গিকে কিন্তু আমরা একটা অলরেডি পলিসি, আমরা নীতিমালা নিয়েছি যে পাওয়ার ট্রান্সমিশন ইন প্রাইভেট সেক্টর, যেটা মন্ত্রণালয়ে আছে। আমি মনে করি যে এটা সরকার এটা অ্যাক্টিভলি কনসিডার করতেছে আগামী দিনে। তবে উৎপাদন ব্যবস্থায় বেসরকারি খাতের সফলতা থাকলেও সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় তাদের জন্য চ্যালেঞ্জ বেশি থাকবে বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে সঞ্চালন, অবকাঠামো পরিচালনা ও ব্যবস্থাপনায় বেসরকারি খাতের তুলনায় সরকারের ঝুঁকি অনেক কম। সঞ্চালন বেসরকারি খাতে দেওয়ার আমি কোনো যৌক্তিকতা দেখি না, কারণ সঞ্চালনটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা বিনিয়োগ এবং তার রিটার্নও খুব কম আসে। বেসরকারি খাত খুব যে একটা আগ্রহী হবে এটা আমার মনে হয় না, কারণ আনলেস তাদেরকে খুব একটা লুক্রেটিভ যদি কিছু দেওয়া হয়, কিন্তু সেই লুক্রেটিভটা বেসরকারি দেওয়ার কোনো কারণ নাই। কারণ টিপিক্যালি 20 বছর 25 বছরের অবকাঠামোগত যেসব 30 বছরের জন্য অবকাঠামো যেসব ইনভেস্টমেন্ট হয়, সেগুলোর রেট অফ রিটার্ন 10 to 15%। একমাত্র বেসরকারি খাতে দেওয়ার একটাই উদ্দেশ্য থাকতে পারে, সেটা হলো যে অর্থায়ন, অর্থাৎ সরকারের কাছে অর্থ নাই, অর্থটা যেন আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে পিপিপির মাধ্যমে করা যেতে পারে। বর্তমানে দেশে সঞ্চালন লাইন রয়েছে 12,982 সার্কিট কিলোমিটার, আর বিদ্যুতায়িত বিতরণ লাইন 6,16,000 কিলোমিটার। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। চাঁদপুরে বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন সুজন, মনির ও সোহাগ। তাদের সবার বাড়ি কুমিল্লার চান্দিনার বেলাসার এলাকায়। নিহত স্বজনরা জানান, কুমিল্লা থেকে চাঁদপুরে যাওয়ার জন্য 6 জন 2টি মোটরসাইকেলে করে রওনা দেয়। মোটরসাইকেলটি হাজীগঞ্জের ধেররা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ওই 3 যাত্রীর উপর দিয়েই চলে যায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। আটক করা হয়েছে চালককে।
কক্সবাজারের ইনানীতে সৈকত দ্বিখণ্ডিত করে তৈরি জেটি অপসারণের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এটি রাষ্ট্রীয় কাজে ব্যবহারের কথা থাকলেও এখন বাণিজ্যিক ব্যবহারের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আশঙ্কা করা হচ্ছে একদিকে পরিবেশ বিপর্যয়ের, অন্যদিকে মেরিন ড্রাইভের হুমকির মুখে পড়ার। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার কথা বলে 2020 সালের জুলাইয়ে শুরু হয় কক্সবাজারের মাছসাগর থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সংযোগ জেটি তৈরির কাজ। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলি তা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করে। 2021 সালের ডিসেম্বরে 35 দেশের সমন্বয়ে নৌমহড়ার জন্য এই জেটি তৈরি করা হয়। কথা ছিল এটি উদ্বোধন করবেন রাষ্ট্রের প্রধানরা। এতে কিছুটা শান্ত হয়েছিলেন আন্দোলনকারীরা। এরই মধ্যে সৈকত দ্বিখণ্ডিত করে তৈরি করা হয়েছে 1 কিলোমিটারের লম্বা জেটি। তা অপসারণের দাবিতে আবার আন্দোলনে নেমেছেন কক্সবাজারের নাগরিক ফোরাম সহ কয়েকটি সংগঠন। দখলে দূষণে অনেকটা কক্সবাজার বিপর্যস্ত। এর মধ্যে নতুন করে যদি এখানে জেটি করে আবার এখানে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, তাহলে কক্সবাজার যে প্রাকৃতিক পরিবেশ, যে সমুদ্র, যে বিশালতা, এটা হারাবে বলে আমি মনে করি। হাইকোর্ট রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে জেটি নির্মাণ করা হয়েছে। তো এখানে প্রকৃতির যে চরম প্রতিশোধ নেই, এই জেটির মাধ্যমে আমাদের মেরিন ড্রাইভ যে রুট সড়ক করা হয়েছে এটারও ক্ষতি হবে। গত বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে এই জেটির কারণে আমরা মনে করতেছি। তো জেটিটা যেই কারণেই করা হোক, আমরা জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই জেটি অপসারণ করা হোক। পরিবেশ মন্ত্রণালয় স্পষ্ট করে বলে দিয়েছে যে এই জেটির সপক্ষে তারা পরিবেশ সিদ্ধান্ত নিতে পারে। সেরকম ক্ষেত্রে এই জেটি অপসারণই হচ্ছে একমাত্র সমাধান। এদিকে বুধবার কক্সবাজারের পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক জাতীয় সম্মেলন করেছে দুটি সংগঠন। আদালতের বিধিনিষেধ না মেনে করা এই জেটি অবিলম্বে সরানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। বুধবার সুবর্ণ জয়ন্তী কমিটি আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীন, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন ভুইয়া সহ আরও অনেকে। মানববন্ধন ও বিক্ষোভের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মীরা। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। দেশি বিদেশি রাষ্ট্রদূত, মন্ত্রী ও সেনা কর্মকর্তারা সহ এতে 11,000 অতিথি উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তরের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের 10টি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিরপুর দারুস সালামে সিদ্ধান্ত হাই স্কুলে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। সপ্তমবারের মতো বইমেলা আয়োজন করেছে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন রাওয়া। শুক্র ও শনি দুদিনব্যাপী এ বইমেলার উদ্বোধন করেন এমিরিটাস প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাওয়া চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনের মেম্বার অবসরপ্রাপ্ত কর্নেল খালেদা পারভিন। 25তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর M মাইনুদ্দিন মইনুল। রাজধানীতে অনুষ্ঠিত হল পটুয়াখালী উৎসব 2021। ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে তৃতীয়বারের মতো হল এই উৎসব। পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আসমা জাকির হোসেন, সাধারণ সম্পাদক শাইখুল ইসলাম উজ্জ্বল, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য SM শাহজাদা।
বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, বিশিষ্ট শিল্পপতি আজমাত রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ভিপি নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ অনেকে। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরের নবনির্বাচিত পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহে ৩০ সালে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস সহ ৫,০০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। কোনাবাখাইল পাঁচপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। ৮০০-র বেশি কম্বল বিতরণ করা হয়। বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ ২০২২ উপলক্ষে ঢাকা বিভাগীয় দাওয়াতি ইসলামী মহাজলসা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের আলাউদ্দিন খান স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দেদি, অতিরিক্ত মহাসচিব ও ঢাকা বিভাগ জাকের পার্টির সভাপতি মুরাদ হোসেন জামাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নারায়ণগঞ্জে আবারও নৌকার কাণ্ডারি আইভি। মনোনয়ন বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত, দলীয় প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যার চেষ্টা করছে সরকার, বললেন মির্জা ফখরুল। স্বপ্রণোদিত জামিন দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে বিচারকদের প্রতি জাফরুল্লাহ চৌধুরীর আহ্বান। বেগম জিয়ার হাঁটু ও পেটের ব্যথা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সূচক নয়, বললেন তথ্যমন্ত্রী। বিএনপি একদিকে হাত পাতে অপরদিকে ভাঙচুর করে, মন্তব্য পরিকল্পনা মন্ত্রী। অধ্যাপক সেলিমের মৃত্যুর জেরে ১৩ ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। হল ছেড়েছেন শিক্ষার্থীরা, নতুন তদন্ত কমিটি হয়নি এখনো। বিশ্বের ৩১টি দেশে ছড়িয়েছে ওমিক্রন, মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ঝুঁকিতে বাংলাদেশ, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।